আমডাঙ্গার বুকে আইএসএফ এইটা পাওয়ার, আজকে আমডাঙ্গার বুকে আইএসএফ এর আজকে এইটা ক্ষমতা। এখানে বলে বেড়াচ্ছেন না তৃণমূলের নেতারা যে তোরা 8টা আমডাঙ্গার 8টা পঞ্চায়েতে যা করার করে নে, আমরা দত্তপুকুরের 3টে পঞ্চায়েতে বুঝে নেব। তোরা দত্তপুকুরে মিছিল করতে পারিস নি আইএসএফ এর জন্য, শুনে যা তোদের এমপি এমএলএ এর ক্ষমতা হয়নি দত্তপুকুরে মিছিল করার। তোরা কি দত্তপুকুর বিস্কুট কারখানা আপনাদের এখানকার সকলের পরিচিত, তার বেশিরভাগটা জমিতে এখন পাওয়ার হাউস হয়ে রয়েছে, আর বাকি জমিটা অভিষেক ব্যানার্জি নিজে দায়িত্ব নিয়ে বিক্রি করে দিতে চাইছে বেসরকারি সংস্থার হাতে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমডাঙ্গার বুকে একমাত্র রাজনৈতিক দল যারা এই দাবি করছি যে ওই লিলি বিস্কুট কারখানার জমিকে বিক্রি করা যাবে না। লিলি বিস্কুট কারখানার জমিতে বস্ত্র শিল্পের কেন্দ্র গড়ে তুলতে হবে, রিজেন্টের মতো হাব গড়ে তুলতে হবে, যাতে এই এলাকার আমডাঙ্গার সাধারণ খেটে খাওয়া ঘরের ছেলেরা, বেকার যুবকরা সেখান থেকে তাদের ইনকাম করতে পারে, তারা যাতে সেখানে কাজ করতে পারে তার ব্যবস্থা সরকারকে করতে হবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সারা আমডাঙ্গার বুকে প্রথম রাজনৈতিক দল যারা এই দাবিটা করছি। পাশাপাশি আমরা আরো একটা দাবি করছি, যেটা আমডাঙ্গা জুড়ে আমাদের বহু পথসভায় আমাদের একটাই মূল দাবি, আমডাঙ্গাকে বোম গুলি সন্ত্রাস মুক্ত করতে হবে। কেন বলছি আমরা এ কথা? অনেকে বলছেন যে আমডাঙ্গাকে সালে কি শুধু বোম গুলির চাষ হয়? না, শুধু বোম গুলির চাষ হয় এ কথা আমরা একবারও বলছি না, কিন্তু এ কথাও তো সত্যি। আজকে এখান থেকে কয়েক কিলোমিটার দূরে বোঝগাছা, টেঙ্গাটেঙ্গি থেকে শুরু করে যে সমস্ত গ্রামে 2018 সালের নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূল এবং অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে যে সংঘর্ষ তৈরি হয়েছিল, তাকে কেন্দ্র করে যে বোমগুলির রাজত্ব আমরা আমডাঙ্গার বুকে দেখেছি। আমডাঙ্গার নাম তখন প্রতিদিন টিভিতে দেখা যেত, আমডাঙ্গার নামে তখন প্রতিদিন পেপারে বেরোতো। আমরা দেখতাম, আমরা দেখে হাসতাম না, আমরা দেখে কাঁদতাম। প্রতিদিন বিধানসভার নাম বেরোচ্ছে, মানুষের তো খুশি হওয়ার কথা, কিন্তু খুশি হতে পারতাম না এই জন্যই কারণ কোনো সুনাম হতো না সেখানে, আমডাঙ্গার বদনাম হতো। আমডাঙ্গাকে ওই সাংবাদিকরা বোম গুলির স্তূপ, আমডাঙ্গাকে বোম গুলির কারখানা রূপে চিহ্নিত করতেন ওই সাংবাদিকেরা। আমরা তাই আমডাঙ্গা থেকে সেই বোম গুলি সন্ত্রাসকে মুক্ত করার জন্য আইএসএফ রাজনীতিতে নেমেছে, এবং আমডাঙ্গার বুকে আমাদের দলের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি দায়িত্ব পাওয়ার পর সেই কাজ আমরা শুরু করেছি। আমরা দায়িত্বহীন ভাষায় আপনাদেরকে বলে যাচ্ছি, যদি কোথাও এই এরিয়ায় আমডাঙ্গার মধ্যে আপনারা কোথাও যদি দেখতে পান একটা ড্রামে করে নিয়ে যাচ্ছে, কোন জঙ্গলের মধ্যে, পায়খানার মধ্যে, বাথরুমের মধ্যে রাত্রির বেলা লুকাতে যাচ্ছে বোম বারুদ বন্দুক, আপনারা আমাদের নেতৃত্বদেরকে জানান, আর প্রয়োজনে আমার নাম্বার নিয়ে রাখবেন, আমাকে জানাবেন। আমি কথা দিচ্ছি 2 ঘন্টার মধ্যে পুলিশ রেটে আসবে। 2 ঘন্টার মধ্যে পুলিশ রেড করে সেই বোম সেখান থেকে তুলে নিয়ে পুকুরে ফেলবে। আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিচ্ছি, আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দায়িত্ব নিচ্ছি। আগামী 2026 নির্বাচনে আমডাঙ্গায় একটা বোমের শব্দ, একটা গুলির শব্দ আমরা শুনতে চাই না। আমডাঙ্গার মানুষ যেন তারা শান্তিতে তাদের গণতান্ত্রিক অধিকারটাকে প্রতিষ্ঠা করতে পারে, তাদের গণতান্ত্রিক অধিকারটাকে তারা প্রয়োগ করতে পারে, তার ব্যবস্থা আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করব। আমরা করছি অলরেডি। বুথে বুথে বিএলও নিয়োগ হচ্ছিল, সেখানে আমরা দেখেছি প্রচুর অনিয়ম। তৃণমূলের নেতৃত্বদেরকে বিএলও করা হচ্ছিল, তৃণমূলের নেতৃত্বদেরকে বিএলও সুপারভাইজার করা হচ্ছিল, আমরা আটকে দিয়েছি। আমাদেরকে আমডাঙ্গা থানা বলেছিল যে রাকেশ তোমরা পথসভা করো কিন্তু মিছিলটা করো না, মিছিলটার পারমিশন আমরা দিতে পারবো না, একটু সমস্যা রয়েছে। আমরা বলেছিলাম ঠিক আছে আমরা মিছিল করব না, কিন্তু তৃণমূল যদি মিছিল করে, যে রাস্তা দিয়ে মিছিল করবে 2 ঘন্টার নোটিশে সেই রাস্তায় তত লোক নিয়ে আইএসএফ মিছিল করবে। এইটা শোনার পরে তৃণমূলের আওয়াল সিদ্দিতে একটা মিছিল ছিল, বাতিল হয়ে গেছে। দত্তপুকুরে আমাদের রবিবার দিন মিছিল ছিল, প্রচারও হয়ে গেছে। আমাদেরকে থানায় ডাকা হলো, বললো মিছিলটা রাকেশ করো না, তোমরা পথসভাটা করো। আমরা বললাম ঠিক আছে আমরা আপনাদেরও কথা শুনবো, আমরা মিছিল করব না, শুধু পথসভা করব। আমি বাড়ি আসার সাথে সাথে আমার কাছে ফোন এলো, দাদা আমরা মিছিল করব না কিন্তু পার্থভৌমিক মিছিল করবে। গতকাল সেই মিছিল হওয়ার কথা ছিল, দুপুরবেলা থানা আমাকে ফোন করলো, রাকেশ কি করবে? আমি বললাম কি করব তো আপনাকে বলেই এসছি, আমরা মিছিল করব না, পথসভাও করব না। কিন্তু তৃণমূল একই কথা, তৃণমূল যদি মিছিল করে আমরাও রবিবার দিন সেই রুটে মিছিল করব। সাথে সাথে ফোনটা কেটে দিলেন আইসি আমার উপর রাগ করে। আর তারপরে কি দেখতে পেলাম, পার্থভৌমিক তো এলেনই না, রফিকুর রহমান ওখানে গিয়ে
বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলে একটা সিপিএম এর মেম্বারকে লাত খাওয়া মেম্বারকে জয়েন করিয়ে বাড়ি চলে এলেন, কোনো মিছিল হলো না। আজকে আমডাঙ্গার বুকে আইএসএফ এইটা পাওয়ার, আজকে আমডাঙ্গার বুকে আইএসএফ এর আজকে এইটা ক্ষমতা। এখানে বলে বেড়াচ্ছেন না তৃণমূলের নেতারা যে তোরা আমডাঙ্গার 8টা পঞ্চায়েতে যা করার করে নে, আমরা দত্তপুকুরের 3টে পঞ্চায়েতে বুঝে নেব। তোরা দত্তপুকুরে মিছিল করতে পারিস নি আইএসএফ এর জন্য, শুনে যা তোরা এমপি এমএলএ ক্ষমতা হয়নি দত্তপুকুরে মিছিল করার। তোরা কি দত্তপুকুর বুঝবি? দত্তপুকুরের মানুষ তোদেরকে বুঝে নেবে। আগামী 26-এর নির্বাচনে আমডাঙ্গার 8টা পঞ্চায়েত নয়, সঙ্গে দত্তপুকুরের 3টে পঞ্চায়েত, 11টা পঞ্চায়েতে মানুষ তোদেরকে বুঝে নেবে, মানুষ তোদেরকে বুঝে নেবে। আজকে আমডাঙ্গার বুকে কোনো উন্নয়ন নেই। আমডাঙ্গার কথা তারা আমাদের এমএলএ গিয়ে বিধানসভায় বলতে পারেন না। আমডাঙ্গার কথা বলে তো দূরের কথা, বিধানসভার কটা গেট আমাদের এমএলএ চেনেন না। আর যদি এসব বলা হয় বলবেন আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন, নাকে কান্না কেন? সত্যি কথাই তো বলছি, আপনি আমরা চেনেন না বিধানসভার গেট। আমরা দেখতে পাই না যে আপনি বিধানসভায় গিয়ে একটা প্রেস কনফারেন্স করছেন, আপনি বলছেন যে হ্যাঁ আমি আমডাঙ্গার এই কথাটা আজকে তুলে ধরেছি। আমরা কখনো দেখতে পাই না। আমরা আপনাকে দুবার উত্তর 24 পরগনার প্রশাসনিক বৈঠকে দেখেছিলাম, একটা 3 বছর আগে, একটা 6 বছর আগে। দুবারই আপনাকে মুখ্যমন্ত্রী বলেছে রফিকার, আপনাকে রফিকুর বলেও ডাকিনি, আপনার ঠিক নামটা উচ্চারণ করেনি। এতটা ভালোবাসে আপনাকে আপনার মাননীয় নেত্রী। তারপরে আপনি যখন প্রথম 6 বছর আগে বলতে উঠেছিলেন আমার দত্তপুকুরে একটা কলেজ চাই, আপনাকে দাবড়া মেরে বসিয়ে দিয়েছিল, কোনো কলেজ হবে না, বস তুই তোকারি করে আপনার সঙ্গে কথা বলে। সে যাই হোক, দিদি ভাইয়ের সম্পর্ক বলতে পারে। তারপর 3 বছর আগে যখন আপনি বলতে উঠলেন তখন আপনি কি বললেন? আমার একটা গাইনও চাই। আপনি এটা বলতে পারলেন না যে আমার আমডাঙ্গা গ্রামীণ হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করতে হবে, যেখানে আজকে আমডাঙ্গার মানুষরা তারা বারাসাত মেডিকেল কলেজে গিয়ে ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না, তারা আমার আমডাঙ্গা সুপার স্পেশালিটি হাসপাতাল হলে সেখানে চিকিৎসা পাবে। আপনার একটা গাইনও লাগবে, আমডাঙ্গার মানুষের একটা গাইনও লাগবে। এইটা আমাদের এমএলএর দাবি। আসলে উনি খুব এমন ভাব দেখেন উনি খুব অল্পে খুশি। আসলে তা নয়, মুখ্যমন্ত্রী বলে দিয়েছে কিছু চাইবি না, আমি কিছু দিতে পারবো না। কারণ দাল খয়রাতি করতে করতে আমার ভাড়ার শূন্য, আমার পক্ষে আর উন্নয়নের কাজ করা কিছু সম্ভব নয়। তাই জন্য আজকে আমডাঙ্গার বুকে কলেজ নেই। যে কলেজটা রয়েছে সেখানে সায়েন্স নেই, কমার্স নেই। আজকে আমডাঙ্গার হাই স্কুলগুলোতে কমার্স সায়েন্সের ডিপার্টমেন্ট নেই। কম্পিউটার পড়ে রয়েছে, কম্পিউটার শিক্ষা নেই, সেখানে শিক্ষক নেই, শিক্ষিকা নেই। স্কুলগুলো চালু হচ্ছে 11টার পরে, ছুটি হয়ে যাচ্ছে 2:30টার সময়। শিক্ষা ব্যবস্থা এই জায়গায় নিয়ে গেছে আজকে রাজ্যের সরকার। আর তার বিরুদ্ধে আপনি বলতে গেলেই আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে, আমি ওর নামে কেস করব। আমাকে বলেছেন আপনার মিডিয়ার বাড়িটাই আমি দেখছি, বলছে রাকেশ বলে ওই ছেলেটা, ওর খুব বার বেড়েছে, ওর বিরুদ্ধে কেস হবে, ওকে একটু সাবধান করে দিস। আমিও আগের দিন আওয়াল সিদ্ধিতে বলে এসেছি, আপনারা সাবধান হয়ে যান, 2026-এ পালানোর পথ খুঁজে পাবেন না। এত দৌড় করানো হবে আপনাদেরকে, এত দৌড় করানো হবে, সাবধান আপনারা হয়ে যান। আমাকে কেসের ভয় দেখিয়ে লাভ নেই। সরকারি শিক্ষা ব্যবস্থার হাল ফেরানোর দাবিতে উত্তর 24 পরগনার ডিএম অফিস অভিযান করেছিলাম। উত্তর 24 পরগনা জেলা স্টুডেন্টস ফ্রন্টের ডাকে, সেইখানে কোনো পুলিশ ছিল না। ডিএম অফিসের 2-4 জন যারা সিকিউরিটি গার্ড, তারা ঠেলা মেরে ডিএম অফিসের গেটটাকে ভেঙে দিয়েছিল। আর আমাদের বিরুদ্ধে মিথ্যা কেস দিয়ে 24 ঘন্টা বারাসাত থানায় আটকে রেখে দিয়েছিল। তারপরের দিন স্পেশাল কোর্ট থেকে ওই বারাসাত থানার পুলিশের গাড়ি থাপ্পড় মেরে বাইরে বেরিয়েছে আমরা 16 জন ছাত্র। আর সেখানে আমাদের কয়েক হাজার নেতারা গিয়ে আমাদেরকে ফুলের মালা পরে বার করিয়ে এনেছে। কারণ তারা জানে এরা ডিএম অফিসের গেট ভাঙা ছেলে নয়। আর যদি ডিএম অফিসের গেট ভাঙার ছেলেই হই তাহলে তো আপনার আরো সাবধান হওয়া দরকার। যারা ডিএম অফিসের গেট ভাঙতে পারে তারা তো খুব সাবধান হওয়া দরকার। কিন্তু আমরা ডিএম অফিসের গেট ভাঙিনি, ওটা পুলিশই ভেঙেছে। যাই হোক, সে কথা পুরনো কথা। তারপরেও অনেক জায়গায় জেল খাটা আছে, অনেক জায়গায় কাস্টডি নেওয়া আছে। কিন্তু সবচেয়ে সুন্দর বিষয় যেটা, এবং আমাদের যে বিষয়টায় গর্ব হয়, আজ পর্যন্ত বহু থানায় আমি কাস্টডিতে থেকেছি। বারাসাত থানায় থেকেছি, করুণাময়ীতে থেকেছি, আপনার বিধাননগরে সৌম্যদীপের বাড়ি, ওর ওখানে প্রচুর থানায় থেকেছি। বিধাননগর ইস্ট, বিধাননগর নর্থ, বিধাননগর সাউথ, প্রচুর থানায় থেকেছি। প্রায় কথা হয়েছে আজ পর্যন্ত রাজনৈতিক জীবনে, এই আমার আইএসএফের রাজনৈতিক জীবনে প্রায় 100 থেকে 150 পুলিশের সঙ্গে। তাদের মধ্যে সবাই বিশেষ করে বারাসাত থানার তো 15 জন এসআই, ওই 24 ঘন্টা যে ছিলাম, 24 ঘন্টায় 15 জন এসআই আমাদের সঙ্গে কথা বলেছেন। প্রত্যেকে কথা বলেছেন সোনা বাবু, সোনা তোরা কি খাবি, বাবু তোদের মশা কামড়াচ্ছে কিনা, এই ভাষায় কথা বলেছে। আর কি বলেছে, তোরা আইএসএফ করিস তো, তার মানে তোরা নওশাদ সিদ্দিকীর লোক।
একটা ছেলে, সত্যি সারা রাজনীতিতে আমরা এরকম ছেলে দেখিনি। এই ছেলেটাকে দেখে নতুন করে আশা পাচ্ছি। হয়তো খাকি উদ্দিটা পরে ওকে সাপোর্ট করতে পারবো না, কিন্তু অন্তর থেকে আমরা নওশাদ সিদ্দিকীকে সাপোর্ট করি। এই রকম লোক রাজনীতিতে আসা দরকার। আপনি কেস দেবেন রফিকুর রহমান, আমি আগের দিনও বলেছি, আগে থানায় ঢোকার সাহস দেখান। আমডাঙ্গা থানায় আপনি আর আপনার সভাধিপতি ভাই আমডাঙ্গা থানায় পা মারাতে পারেন না, এমন কাজ করে রেখে দিয়েছেন। আর আপনারা দেবেন আমাদের বিরুদ্ধে কেস, আগে আমডাঙ্গা থানায় ঢুকুন সাহস করে, তারপর কেস দেওয়ার কথা বলবেন। আর কি বলছিলেন কামদেবপুর হাটের সভায়? বলছিলেন যে আমাকে পড়াবেন, মানে আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলছে, ওদেরকে আমার বাড়িতে আসতে বলে আমি ওদেরকে পড়াবো। আমি আগের দিন বলেছি আমাকে পড়াতে হবে না, আমি বাড়িতে ছাত্র পড়াই, আমাকে আপনার পড়াতে হবে না। আপনার যদি অতই শিক্ষা নিয়ে গর্ব আছে বা আপনি যদি অতই শিক্ষাকে আপনাকে উন্নত করতে চান, আপনি তাহলে রাহানা সিনিয়র মাদ্রাসায় একটা আলিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাস করুন। আপনি যদি অতই শিক্ষাকে আপনার উন্নতি করতে চান, তাহলে আপনি স্কুলগুলোতে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ করুন। আপনি যদি অতই আপনার শিক্ষাকে উন্নতি করতে চান, তাহলে আপনার কলেজে আরো কমার্স সায়েন্সের ডিপার্টমেন্ট চালু করুন আর দত্তপুকুরে একটা কলেজ তৈরি করুন। সে মুরদ আপনার নেই, আমাকে আপনার পড়াতে হবে না। অত দুর্ভাগ্য আমার হয়নি যে আমি আপনার কাছে পড়তে যাব। আপনার রিপোর্ট আছে, পেপারে বেরিয়েছিল, আপনি ইংরেজি বলতে গিয়ে লেজে গোবরে হয়ে গেছেন। ভেবেছিলাম একথা সব জায়গায় বলবো না, কিন্তু যখন দেখলাম উনি এটা শুনে রেগে যাচ্ছেন, যে রাগে তাকে ওই বিষয়ে রাগাতে ভালো লাগে জানেন তো। আর আমরা এমনি বাচ্চা, এই ধরনের দুষ্টু বুদ্ধি আমাদের আছে, যে উনি রেগে যাচ্ছেন উনি এই কথাটা শুনে। সত্যি কথা, পেপারে বেরিয়েছে, পেপারে রয়েছে, আমরা পেপার কাটিং আগের দিন দেখিয়েছি সাংবাদিকদের, আপনাদেরকেও দেখিয়েছি কামদেবপুর হাটে, ওই শুনে উনি খুব রেগে গেছে। আর একটা কথা উনি কামদেবপুরে বলেছেন, খুব ভয়ঙ্কর কথা। উনি বলছেন ভাঙড়ে তো এবারে নওশাদ ভাঙড়ে জিততে পারবে কিনা তার ঠিক নেই, এমনকি উনি চ্যালেঞ্জ করেছেন এবারে নওশাদ ভাঙড়ে জিততে পারবেন না। আমি আগের দিন আওয়াল সিদ্দিতেও বলেছি যে ভাঙড় অনেক দূর, বিধায়ক সাহেব আপনাকে অত ভাবতে হবে না ভাঙড় নিয়ে। ভাঙড়ে আপনার শওকত মোল্লা গুন্ডাকে পাঠিয়ে রেখেছে মমতা ব্যানার্জি, ও বুঝে নেবে, আর নওশাদ সিদ্দিকী বুঝে নেবে ভাঙড়ের রাজনীতি। আপনি ভাবুন যে আমডাঙ্গাতে 26 আপনি টিকিট পাবেন কিনা আপনার দলের থেকে। আপনি তো টিকিট পাবেন না বলেই শোনা যাচ্ছে চারিদিকে। এখন শুনছি তৃণমূলের বিরুদ্ধে পোস্টার ফেলছে, রফিকুর রহমানের বিরুদ্ধে আর একজনকে নেতা আছে সাধনপুরের, সে ফেলছে পোস্টার, আবার সাধনপুরের সেই নেতার বিরুদ্ধে রফিকুর রহমান পোস্টার ফেলছে। এখন আমডাঙ্গায় তৃণমূলের রাজনীতি এটাই, ধ্বংসের মুখে আমডাঙ্গায় তৃণমূল কংগ্রেস আর বিজেপি। আগের দিন কেন্দ্রীয় মন্ত্রী এসেছিলেন, অর্জুন সিং এসেছিলেন মরিচাতে, দেখেছেন আপনারা সংবাদ মাধ্যমে। কেন কেন্দ্র সরকারের কোন উন্নয়নটা আজকে আমডাঙ্গাতে হয়েছে, এটা প্রশ্ন আছে আমাদের। আজকে হিন্দু খাতরে মে হে, হিন্দুদের নিয়ে রাজনীতি। আজকে যখন নদিয়ার হাঁসখালি, সৌম্যদীপ বলার সময় বলছিল যে আইএসএফ শুধু মুসলিমদের হয়ে রাজনীতি করতে আসেনি। নদিয়া আমাদের পাশের জেলা, সেইখানকার হাঁসখালিতে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ করে জ্যান্ত পুড়িয়ে মেরেছিল তৃণমূল প্রধানের ছেলে। সেইখানে কেউ যায়নি, শান্তনু ঠাকুর ওখানকার এমপি তখন যাননি, কোন বিজেপি নেতা যায়নি, কোন তৃণমূল নেতা যায়নি। 3 দিন পরে যখন তার বাবা ওই মেয়েটার শ্রাদ্ধ শান্তির কাজ করতে বসেছেন, এই তৃণমূল এত নিকৃষ্ট যে গ্রামের পুরোহিতকে ওই শ্রাদ্ধস্থলে আসতে দেননি। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ মাইতি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ, বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ। যে কথা বলছিলাম, যখন হাঁসখালিতে গ্রামের পুরোহিতকে শ্রাদ্ধ শান্তির কাজ করতে আসতে দেওয়া হয়নি, তখন কোনো বিজেপি নেতা হাঁসখালিতে যায়নি। আমাদের দলের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি মাথায় টুপি পরে পাশের গ্রাম থেকে পুরোহিত আনিয়ে সেই আমার বোনটার শ্রাদ্ধ শান্তির কাজ যাতে ওই বাবা সম্পন্ন করতে পারে তার ব্যবস্থা করেছিলেন নওশাদ সিদ্দিকী। কোনো বিজেপি নেতা যায়নি। আমরা সাম্প্রদায়িক দল তৃণমূল, সাম্প্রদায়িক দল বিজেপি, আর এই সাম্প্রদায়িক দলদের আমডাঙ্গা থেকে উৎখাত করতে হবে। এই শপথ 2026 আমডাঙ্গার মানুষকে নিতে হবে। বমগুলির রাজনীতিকে আমডাঙ্গা থেকে উৎখাত করতে হবে, সাম্প্রদায়িকতার রাজনীতিকে আমডাঙ্গা থেকে উৎখাত করতে হবে। এই শপথ আজকে মাধবপুর বাজারের এতদ অঞ্চলের সাধারণ মানুষকে নিতে হবে। এই বেড়াবেড়িয়া পঞ্চায়েত, এখানে বিজেপির একটু বাড়বাড়ন্ত রয়েছে।
বিজেপি যারা করছেন তারাও জানেন যে আমডাঙ্গায় বিজেপি জিতবে না, এবং আবার যখন পঞ্চায়েত নির্বাচন আসবে আবার নিজের পিঠ বাঁচিয়ে ঘরে ঢুকে যেতে হবে, আবার মার খেতে হবে তৃণমূলের হাতে। তাই বলবো বিজেপির ঝান্ডাটাকে সরিয়ে রাখুন। 2026 নির্বাচনে একটাই চিহ্ন থাকবে এই আমডাঙ্গার বুকে, একদিকে থাকবে জোড়া ফুল, অন্যদিকে থাকবে খাম খাম খাম। আপনাদের চিহ্ন হবে খাম, আপনাদের চিহ্ন হবে খাম, আপনাদের চিহ্ন হবে খাম। আপনারা 2026-এ আমাদেরকে নির্বাচিত করুন। আমরা কথা দিচ্ছি আমডাঙ্গাকে বদলাবো, আমরা আমডাঙ্গা থেকে বোমগুলি সন্ত্রাস মুক্ত করব, আমরা আমডাঙ্গার লিলি বিস্কুট সন্তোষপুর লিলি বিস্কুট কারখানাকে বস্ত্র শিল্পের কেন্দ্র করব, আমরা রাহানা সিনিয়র মাদ্রাসায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস করব আমরা। এই কথা আমরা আপনাদের সামনে দিচ্ছি। নির্বাচনের এখনো অনেক বাকি, এখনো অনেক মাঠ সাজানোর বাকি রয়েছে, কিন্তু তৃণমূলের ওই সৌম্যদীপ বলছিল খেলা হবে বলে, কিন্তু আসলে খেলতে চায় একা, খেলাতে হবে দুপক্ষের। ওরা চায় ফাঁকা মাঠে গোল দিয়ে বেরিয়ে যাব, সেটা যা হওয়ার হয়ে গেছে। 2021 সালে আইএসএফ প্রথম দল তৈরি করার কয়েক মাসের মধ্যে নির্বাচন লড়েছে, তাতেই যা ফলাফল হয়েছে শাসকের ঘুম হারাম হয়ে গেছে। আর তারপর এত বছরের রাজনৈতিক জীবনে নওশাদ সিদ্দিকী যা করেছে, আইএসএফ যা করেছে, 2026 আমি আগেও বললাম তৃণমূল আমডাঙ্গায় পালানোর পথ পাবে না, পথ আটকে দিতে হবে তৃণমূলের। আর যারা ভাবছেন বুথে বুথে বুথ জ্যাম করবেন, বুথে বুথে রিগিং করবেন, ছাপ্পা করবেন, মারবেন, ধরবেন বিরোধী এজেন্টদেরকে, বিরোধী দল যারা করবে তাদেরকে, সাবধান হয়ে যান। আমি প্রতি জায়গায় গিয়ে বলছি, যেই মারতে আসবে পোস্টারে বেঁধে রেখে ফোন করবেন, ফার্স্টে পোস্টারে মারবেন, বেঁধে রেখে ফোন করবেন। পুলিশ 5 মিনিটের মধ্যে যদি না আসে আমি রাজনীতি ছেড়ে দেবো। সে যে আইসি আসুক থানায়, যে আইসি থানায় আসুক, যে অফিসারই ইনচার্জে থাকুক, 5 মিনিটের মধ্যে পুলিশ পাঠাতে হবে। প্রয়োজনে আইসির বাপ পুলিশ পাঠাবে, সেই কথাও বলে রাখছি। লোকসভা নির্বাচন করিয়েছি না, বর্তমান আইসি সাহেবের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই। তারা যথেষ্ট ভালো কাজ করছেন, সহযোগিতা করছেন, নিরপেক্ষভাবে কাজ করছেন, কোনো দলের হয়ে কাজ করছেন না, তার প্রতি আমাদের কোনো অভিযোগ নেই। কিন্তু আগামী দিনেও যদি আইসি বদল হয় তাকেও কাজ করাবো আমডাঙ্গায় নিরপেক্ষভাবেই, এই দাবিও আছে আমাদের, এটা আমরা পারবো, আমাদের সেই বিশ্বাসও রয়েছে। যাই হোক, দাদাকে বসিয়ে রেখে বেশি কথা বলবো না, আমার বক্তব্য আমি সমাপ্ত করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2026-এ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে আমডাঙ্গা থেকে জিতিয়ে ভাঙড়ের বিধায়কের পাশে বিধানসভায় পাঠাবেন, এই শপথ নেবেন। সকলকে সংগ্রামী অভিনন্দন। ইনকলাব জিন্দাবাদ, স্টুডেন্টস ফান্ড জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ।